সেও লয়ার, তাকে কিডন্যাপ করা হয়েছে, মিসিং একদম। কারা করছে আমরা জানি, কিন্তু বলি নাই। জানি মানে আন্দাজ করতেছি যেটা গভর্নমেন্ট এজেন্সি করছে। তারপরে কিন্তু সুপ্রিম কোর্টের সামনে দাঁড়ায় আমরা মানববন্ধন করলাম এবং 48 আওয়ার্স টাইম দিলাম। 48 আওয়ার্স টাইমের ভেতরে তাকে মুক্ত করা হয়েছে বলতেছে, কিন্তু আওয়ামী লীগ না, বিএনপি বলতেছে, মির্জা ফখরুল বলতেছে এসব করবেন কি? তাইলে আমরা পার্লামেন্টে গিয়ে কি করব? আমি বলতেছি যে তারা কিন্তু ইলেকশন জন্য একটা প্রিপারেশন নিচ্ছে এবং যত দেরি হবে বোধহয় তারা আশঙ্কা করতেছে তাদের সাথে একটা কনফ্লিক্ট হইলেও হইতে পারে জামাতের। তো একটা জিনিস খেয়াল করতে হবে সেখানে, যে সে যদি ফ্রি ফেয়ার জায়গাটা না পেত, শামসুল হক তো দূরের কথা, মাওলানা ভাসানী বা শেরে বাংলারে আনলেও ওইখানে জিততে পারতেন না। একটু সাংবাদিকদের পক্ষ হয়ে আমি বলি, এইখানে সংবাদপত্র এবং নিউজ ইলেকট্রনিক মিডিয়া এগুলোর মালিক কিন্তু সব বিজনেসম্যান। বিজনেসম্যান বললেও ভুল হবে, লুটেরা সম্পদের মালিক যারা এই গত 15 বছর যারা লুটপাট করছেন তারা। কারণ এই বিজনেসম্যানদের বসুন্ধরা গ্রুপের নাম, আপনি কি 20 বছর আগে শাহ আলমের নাম শুনছেন? শোনেন নাই। সাখাওয়াত ভাইয়ের নাম শুনছেন? ব্রিগেডিয়ার সাখাওয়াতের নাম ছিল, কিন্তু বসুন্ধরা শাহ আলমের কেউ চিনত না। হ্যাঁ, তেমনি আপনি আসেন এই যে কি ওই ওয়েস্টিনের মালিক, উনি ছিলেন আদম ব্যাপারী। তেমনি আপনি আসেন যমুনা গ্রুপ, উত্থান কিন্তু এরশাদ সাহেবের সময়, তার আগে কেউ নাম জানতো না, চিনতো না। এদের কি বিজনেস ছিল আল্লাহ জানে আর ওনারা জানে। এখন ওনারা সবাই এই বসুন্ধরারে যদি আপনি ধরেন যে বসুন্ধরার পত্রিকাগুলা তারা সংবাদ বা ইসেরে প্রতিনিধিত্ব করে, ঠিক না। সেখানেই তো সমস্যা, মানে আমার কাছে কি মনে হয়, হাতে চলে গেল সবকিছু। না সমস্যাটা কি, এখন দেখবেন, এখন দেখেন তারা কিন্তু তারা কিন্তু কেউ দেশে নাই। যারাই লিস্ট তৈরি করে বলি আমি যে সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে যতগুলো মামলা হয়েছে ম্যাক্সিমাম মামলা কিন্তু করছে আমি, অ্যাকিউজডের পক্ষে। এবং এই যে আদিলুর রহমান খান শুভ্র, সে সর্বপ্রথম আইসিটি অ্যাক্টে কিন্তু অ্যারেস্ট হয়। হওয়ার পর আইসিটি অ্যাক্টে অ্যারেস্ট হয়েছে কি একটা অ্যারেস্ট হয়েছে আমরা জানি না। আমার কাছে খবর আসলো যে ওর ফ্যামিলি নিয়ে যাচ্ছিল সাদা মাইক্রোবাসে, আরেকটা গাড়ি মাইক্রোবাস এসে দাঁড়াইয়া ওকে তুলে নিল। তোর ওয়াইফের কাছ থেকে, শর্মির কাছ থেকে খবর পাওয়ার পরে গুলশান থানায় ফোন করলাম, গুলশান থানা বললো যে না, আমাদের কাছে নাই। পরে ডিবিতে, র্যাবে, কোনো জায়গায় ফোন করার পর যখন পাইলাম না, তখন আমি কিছু লয়ার ফ্রেন্ডের সাথে আলাপ করে ডিসিশন নিলাম যে পরদিন আমরা মানববন্ধন করব সুপ্রিম কোর্টের সামনে। এই করলাম এবং ও পরে আমার বললো যে পান্না ভাই, আমি ডিবি অফিসে বসে বসে টেলিভিশনে এগুলো দেখতেছিলাম। তো এই যে করেছি, আজকে সে উপদেষ্টা। এই রকমের করা হয়েছে, আরো বলি, রেজওয়ানা হাসান উপদেষ্টা, তার হাজবেন্ডকে কিডন্যাপ করা হলো, ও ছিল না, কিন্তু আমি SMS দিয়ে সবাইকে ডাইকা যে আমাদের একজন লয়ারের হাজবেন্ড এবং সেও লয়ার, তাকে কিডন্যাপ করা হয়েছে, মিসিং একদম। এবং কারা করছে আমরা জানি, কিন্তু বলি নাই। জানি মানে আন্দাজ করতেছি যেটা গভর্নমেন্ট এজেন্সি করছে। তারপরে কিন্তু সুপ্রিম কোর্টের সামনে দাঁড়ায় আমরা মানববন্ধন করলাম এবং 48 আওয়ার্স টাইম দিলাম। 48 আওয়ার্স টাইমের ভেতরে তাকে মুক্ত করা হয়েছে। এরকম অনেক ঘটনা আছে। 7 মার্ডার নিয়ে কিন্তু আমরা মানববন্ধন করছি, একের পর এক, দিনের পর দিন, গুম খুন হত্যার বিরুদ্ধে মানববন্ধন করছে। এগুলো তো আওয়ামী লীগ পিরিয়ডেই করছে। তখন তো পাশে খুব কম লোককে পাইছে। হ্যাঁ, বিএনপির লোকজন ছিল, মাহবুদ্দিন খোকন ছিল, জয়নাল আবেদিন ছিল, রুহুল কুদ্দুস কাজলও ছিল, এরা ছিল। আবার আজকের অ্যাটর্নি জেনারেলও ছিল আমার সাথে, সাবেক অ্যাটর্নি জেনারেলও ছিল আমার সাথে। এরা ছিল, দলমত নির্বিশেষে সবাই ছিল। কিন্তু বিষয়টা হচ্ছে যে সেখানে না, কেন এটা ঘটবে, কি প্রয়োজন এই র্যাবের, যেটা পুলিশ পারে না,
বিজেপি পারে না। বিজেপি তো বর্ডারে এখন বেশ ভালো গার্ড দিতেছে, যা দেখতেছি যে ইন্ডিয়ান অনুপ্রবেশকারী তাদের গ্রেপ্তার করতেছে, আবার আমাদের দেশের কাউকে যাতে মারতে না পারে সেই জন্য কথাবার্তা বলতেছে। এইটা তো আগে ছিল না, এখন করতেছে, এটা করুক। আর সাখাওয়াত ভাই যেটা বলছেন যে সংস্কার করতে হলে পরে এটা ইট উইল টেক টাইম, ঠিকই টেক টাইম, কিন্তু পাশাপাশি খেয়াল রাখেন এইখানের যে রাজনৈতিক দলগুলো আছে তারা কিন্তু নির্বাচনের জন্য উদ্গ্রীব। এখনই তারা বলতেছে যে আপনাদের এই ম্যান্ডেট দিছে কে, বলতেছে কিন্তু আওয়ামী লীগ না, বিএনপি বলতেছে, মির্জা ফখরুলই বলতেছে এসব করবেন কি, তাইলে আমরা পার্লামেন্টে গিয়ে কি করব। আমি বলতেছি যে তারা কিন্তু ইলেকশনের জন্য একটা প্রিপারেশন নিচ্ছে, এবং যত দেরি হবে বোধহয় তারা আশঙ্কা করতেছে তাদের সাথে একটা কনফ্লিক্ট হইলেও হইতে পারে জামাতের, হয়তো এটাও তারা চিন্তা ভাবনা হয়তো করতেছে। এবং অদ্ভুত বিষয় দেখলাম যে জামাত ইদানিং প্রত্যেকটা ইউনিভার্সিটিতে এবং বার অ্যাসোসিয়েশনে অ্যাড্রেস করতেছেন, একটা নিউ ফেনোমেনা। যাই হোক, আর ইলেকশন বেলা আমার আর একটা সাজেশন আছে, এই টাকা ছড়ানো এইটা বন্ধ করার জন্য ইলেকশন কমিশন একটা ইনিশিয়েটিভ নিতে পারে কিনা, যে প্রজেকশন মিটিং তারা করবে, সার্টেন টাকা জমা দিতে হবে, প্রচারণা ইলেকশন কমিশন চালাবে। তাইলে পরে এই টাকার খেলাটা, এটা কিন্তু অলিখিত আইন, যার টাকা ব্ল্যাক মানি আছে, হার্ড আর্নিং মানি দিয়ে কেউ এই ইলেকশন করতে আসবে না। ব্ল্যাক মানি যার আছে সেই ইলেকশন করতে আসবে আরো কিছু টাকা করার জন্য। তো সেইটা যাতে না হয়, ওই সার্টেন অ্যামাউন্ট, 1 কোটি হোক, 50 লাখ হোক, 1 লাখ হোক, এটা ইলেকশন কমিশনে জমা দিতে হবে, এবং ওইটাই খরচ। ইলেকশন কমিশন পোস্টার ছাপাই দিবে, সবাই একটা পোস্টারে সবার থাকবে, ওইটাই খরচ। এইভাবে যদি হয় আমার মনে হয় যে একটা ফেয়ার জায়গায় আসা যাবে। আর হইলো যে এই যে ইলেকশন পারপাসে যে অর্থ ব্যয়, এইটা কন্ট্রোল না করতে পারলে কোনোদিনই ফ্রি ফেয়ার ইলেকশন হবে না। এই যে আনরিটেন ল, পয়সা খরচ করতেই হবে, নির্বাচন কমিশন এই আনরিটেন লটারে কন্ট্রোল না করতে পারলে পরে ফ্রি ফেয়ার ইলেকশন একটা কম্পিটেন্ট লোক আসার কোনো সম্ভাবনা থাকবে না। একটা উদাহরণ দিই আমি, 54 ইলেকশনে শামসুল হক জিতেছিল টাঙ্গাইলের বাই ইলেকশনে, এই তো মুসলিম, হ্যাঁ না, 54 ইলেকশনে মুসলিম লীগ, পাকিস্তান আমলে মুসলিম লীগের বিরুদ্ধে প্রথম নির্বাচনে যিনি জয়লাভ করেন, তিনি টাঙ্গাইলের বাই ইলেকশনে শামসুল হক নামে এক ইয়াং ছাত্র থেকে সদ্য বের হয়েছেন, গরিবের সন্তান, তিনি পন্নী পরিবারের কাছে জিতে যান, এবং তার মাইক ছিল না। পন্নী সাহেবের কাছে গিয়ে বলতেন যে আপনার বক্তৃতা শেষ হইলে পরে আমার কিছুক্ষণ বলার সুযোগ দিবেন। পন্নী সাহেব খুব এইভাবে দিয়ে দিচ্ছেন, ওনারই প্রজা, এবং সেই নির্বাচনে জেতার কারণেই কিন্তু সারা দেশে যুক্ত ফ্রন্টটা হয়। তো একটা জিনিস খেয়াল করতে হবে সেখানে, সে যদি ফ্রি ফেয়ার জায়গাটা না পেতো, শামসুল হক তো দূরের কথা, মাওলানা ভাসানী বা শেরে বাংলারে আনলেও ওইখানে জিততে পারতেন না। পয়সার খেলায় আজকে তো শেরে বাংলার নামই কেউ নিত না। আমরা এখন যে সংস্কারের বিষয়টা, সেটা নিয়ে আপনার আর কি বলার আছে? যে মানে অন্যান্য সংস্কার, আমরা তো একটা সংস্কারের 2টা সংস্কারের কথা আমরা আলোচনা করলাম, বাকিগুলো নিয়ে আপনার কি অভিমত? সংবিধানেরটা খুব বেশি লাগবে আমার বলে মনে হয়। বিচার বিভাগে তো অনেক বেশি বিতর্ক, সেই আপনি যেখানে কি নিয়ে বিতর্ক? যারা বিচার বিভাগ নিয়ে তো বললাম যে ওইখানে নিয়োগটা যদি স্বচ্ছ হয় তাহলে সবকিছু স্বচ্ছ হবে, এবং সেইখানে আপনি এক্সাম্পলারি পানিশমেন্টের ব্যবস্থা করেন। ধরেন আমি একটা পুলিশ অফিসার, আমি ঘুষ খাইলাম, আমার যে পানিশমেন্ট হওয়া উচিত একজন বিচারকের কিন্তু তার থেকে ডাবল হওয়া উচিত আমি মনে করি। যদি দেখা যায় যে দুর্নীতির সাথে একজন বিচারক আছেন, তাহলে তার ডাবল হওয়া উচিত, তার সমস্ত প্রপার্টি অ্যাটাচমেন্টে নেওয়া উচিত, এবং এদের প্রতি বছর সম্পত্তির হিসাব দেওয়া উচিত। সম্পত্তির হিসাব কত বাড়তেছে কত কমতেছে সেটা দেওয়া উচিত, এবং কম্পেয়ার করা উচিত। এটা টিএবির ইফতেখারুজ্জামান আছেন, উনি ভালো লোক, উনি ইজিলি এগুলো বাইট করতে পারবেন যদি আপোষ ফর্মুলায় না যান।
5ই আগস্ট তারা সাকসেসফুল হয়নি পরিকল্পনায়। এখন ছাত্র কেন, যে কেউ রিক্সাওয়ালারও এটাই একটা রাজনৈতিক দল, গণতান্ত্রিক দেশে করার অধিকার আছে। কিন্তু স্টেট আমব্রেলা থেকে দল করা, এটা কিন্তু কিংস পার্টি হিসাবে পরিচিত। একটা সুন্দরই বলতেছে কিংস পার্টি। এই কিংস পার্টি করা কিন্তু ভালো না। তাতে বুঝেই যায় যে রাষ্ট্রের প্রচ্ছন্ন একটা ছায়া তাদের মাথার উপর আছে। এটা মানুষের আস্থাটা কমিয়ে দেয়।